ভার্সিটি থেকে বাড়ি ফিরেই নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল মেহরিন। মুখখানা এমন করে ঝুলিয়ে রেখেছে যেন পৃথিবীর সমস্ত দুঃখ একা তার কাঁধেই এসে পড়েছে। রুমে ঢুকেই বিছানার উপর ঠপাস করে বসে পড়ল সে। তার ঠিক 5 মিনিট পরেই শিফা আর সায়নও হাজির। দুজনের মুখেই কৌতূহল আর আতঙ্কের মিশ্র ছাপ। এখন বলো, গম্ভীর গলায় বলল শিফা। সাথে সায়রও সায় দিয়ে বলল, হ্যাঁ, পুরো ঘটনা বল। মেহরিন দীর্ঘশ্বাস ফেলে শুরু করলো সবকিছু। আদ্রিয়ান তাকে টেনে রুমে নেওয়া থেকে শুরু করে অন্ধকারের সায়ন ভেবে হাঁটু তুলে আঘাত করা, পটল থেতলে দিয়েছি বলা, তারপর আদ্রিয়ানের চিৎকার, সব। একটা শব্দ বাদ দিল না মেহরিন। ওরে হাল্লা! পুরো গল্প শেষ হতে না হতেই শিফা তীব্র চিন্তায় নিজের কপালে হাত রাখল চিৎকার দিয়ে। শিফার এহেন প্রতিক্রিয়ায় শুকনো ঢোক গেল মেহরিন। তারপর সায়নের দিকে তাকালো তার ভাবগতি দেখার আশায়। সায়নও একইভাবে মাথায় হাত দিয়ে বসে আছে। তাদের দুজনের চেহারা দেখে মনে হচ্ছে তারা এই মাত্র জীবনের সবচেয়ে ভয়াবহ সংবাদ শুনেছে। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। খানিক বাদে নীরবতা ভাঙল সায়ন। আমি কি ঠিক শুনলাম? মাথা নাড়ল মেহরিন। তুই? সায়ন থেমে গেল। মেহরিন কপাল কুঁচকে বলল, কি? তুই আদ্রিয়ান চৌধুরীর ওইখানে লাথি মেরেছিস? মেহরিন নিরীহ মুখে বলল, ইচ্ছে করে মারিনি। আল্লাহ! শিফা মাথা উঁচু করে সিলিংয়ের দিকে তাকালো। গলায় অবিশ্বাস্য ঢেলে আওড়ালো, এই মেয়েকে তুমি কোন মাটি দিয়ে বানাইছো খোদা? আমি তো ভাবছিলাম ওটা সায়ন। সায়ন প্রায় লাফিয়ে উঠল। তুই আমাকে কি মনে করিস? আমি কি সারাদিন অন্ধকার রুমে মেয়েদের ভয় দেখে বেড়াই? না, কিন্তু তুই গাধামি করিস। এর আগেও আমার সাথে করেছিলিস, মনে নেই? ও, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ, শুকনো গলায় বলল সায়ন। শিফা এবার 2 হাতে মাথা চেপে ধরল। আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি? আর ডেন্সার এখনও তোকে জীবিত রেখেছে কিভাবে? মেহরিন ঠোঁট ফুলিয়ে বলল, তোরা এমন বলছিস যেন আমি খুন করেছি। খুন করলেও এত ভয় পেতাম না। সঙ্গে সঙ্গে উত্তর দিল সায়ন। মেহরিনের দিকে তাকিয়ে ফের বলল, কারণ খুনের শাস্তি একবার হয়, কিন্তু তুই যা করেছিস তার প্রতিশোধ স্যার কতদিন ধরে নিবে আল্লাহ জানে। শিফা গম্ভীর মুখে মাথা নাড়ল। সত্যি বলতে কি, আমি এখন স্যারের জন্য কষ্ট পাচ্ছি। শিফা কথার পাছে সায়ন বুকের উপর হাত রেখে বলল, আমিও পাচ্ছি। একজন পুরুষ হিসেবে আমি তার ব্যথা অনুভব করতে পারছি সবচেয়ে বেশি। সায়নের কথায় বিরক্ত হলো মেহরিন। চোখ রাঙালো মেয়েটা। তোরা আমার বন্ধু নাও ওরার বর্তমানে? শিফা আর সায়ন একে অপরের দিকে তাকালো। তারপর একসাথে বলল, আমরা নিরপেক্ষ। কথাটা বলেই হেসে উঠল দুজন। মুহূর্তে মেহরিন একটা বালিশ তুলে ছুঁড়ে মারল তাদের দিকে, কিন্তু তাতেও দুজনের হাসি থামল না। 1 মিনিট, বেশ কিছুক্ষণ পর আচমকা থেমে গেল শিফা। কপালে ভাঁজ ফেলে তাকালো মেহরিনের পানে। মেহরিন তখন চিন্তায় নখ কাটছে দাঁতের ফাঁকে। মেহু? শিফার ডাকে অন্যমনস্ক হয়েই উত্তর করল মেহরিন। কি? স্যার তোকে কেন ওভাবে অন্ধকার ঘরে নিয়ে গিয়েছিল রে? মুহূর্তেই থমকে গেল মেহরিন। চোখজোড়া তার স্থির হলো। কেন নিয়ে গিয়েছিল সে কথা তো তার কাছেও ক্লিয়ার নয়, কিন্তু একদম না জানা তাও তো নয়। আফজান নিশ্চয়ই তাকে ধরে ফেলেছে, জানতে পেরেছে ওই মেসেজটা সেই পাঠিয়েছে, আর তাই জন্যই ওভাবে টেনে নিয়ে গেছিল উচিত শিক্ষা দেওয়ার জন্য। কথাখানা ভাবতে গিয়েই গলা শুকিয়ে এলো মেহরিনের। শিফা তার পানে তাকিয়ে আছে কপাল কুঁচকে। সায়নও তাই। মেহরিন শুকনো ঢোক গিলে হাসার চেষ্টা করল। বুকটা ভয়ে দুরু দুরু করছে তার। কাপা গলায় শিফার পানে তাকিয়ে না জানার ভান করে বলল, আমি কি করে জানবো উনি কেন নিয়ে গেছিলেন? বলেছিলেন নাকি আমায়? সন্দেহের দৃষ্টিতে শিফা তাকালো মেহরিনের পানে। আঙুল তুলে চেপে ধরার ভঙ্গিতে বলল, সত্যি তো, নাকি কিছু লুকাচ্ছিস? মেহরিন দুপাশে মাথা নাড়িয়ে না বোঝালো, সত্যি বলছি। শিফা আর কথা বাড়াল না। মেহরিন ভয়ার্ত ভঙ্গিতে চোখ ফিরিয়ে নিল। যত যাই কিছু হয়ে যাক, সেদিনের কথা কাউকে বলা যাবে না। শিফা সায়ন মেসেজের ব্যাপারে জানতে পারলে নিশ্চয়ই তাকে আচ্ছা মতো খেলাবে। সাথে বাড়িতে জানাজানি হলে কি করবে সে?
বাবা যদি জানতে পারে তাহলে তো তার খেলা এখানেই শেষ। মেহরিনের গলা শুকিয়ে আসে। সে দ্রুত বসা হতে উঠে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। আমি ফ্রেশ হয়ে আসছি। শিফা সায়ন কথা বাড়ায় না, ঘর ছাড়ে মেহরিনের। শিফা নিজের বাড়ি ফিরে যায় আর সায়ন নিজের জন্য বরাদ্দকৃত ঘরে। শিফা চুপচাপ গেলেও তার সন্দেহ মিটে না। আদ্রিয়ান কেন মেহরিনকে এভাবে স্পর্শ করবে তা বুঝে উঠতে পারছে না মেয়েটা। ভাবনার সাগরে নিমজ্জিত হতে লাগলো শিফা। পরদিন সকালে তাড়াহুড়ো করে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে তৈরি হতে থাকলো মেহরিন। উদ্দেশ্য আদ্রিয়ানের খোঁজ নেওয়া। কাল ভয়ে পালিয়ে এলেও সারাটা রাত ঘুমোতে পারেনি মেয়েটা। আদ্রিয়ানের চিন্তায় এক করতে পারেনি দু চোখের পাতা। খালি মনে পড়ছে কাল অন্ধকার রুমে আদ্রিয়ানের আর্তনাদ। কিভাবে ব্যথায় কুকড়ে গিয়েছিল সে। কথাখানা ভাবতে মেহরিনের আফসোস হতে লাগলো। কেন সে মারতে গেল ওভাবে? কেন যাচাই বাছাই করলো না আগন্তুক সম্পর্কে? মেহরির আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা কেশরাশি বেনি করে নিল। রায় ওনা চড়িয়ে নিয়ে চেয়ে নামতেই দেখল মোনার শেখ খাবার টেবিলে বসে। মেহরিনকে আসতে দেখে হাসলেন তিনি। শায়নও পাশেই বসে খাবারে মগ্ন। মোনার শেখ মেয়ের পানে তাকিয়ে ডাক দিলেন, মেহু আয় খেয়ে যা। মেহরিন কথা বাড়ল না। খেতে পারবে না জানে, তবুও বসল বাবার পাশে। টেবিলে বসতেই মনোয়ার শেখ বলে উঠলেন, আপনার সাথে কথা হয়েছিল? বেহিন দাঁত খিচে নিল। শায়ন আর চোখে তাকালো তার পানে। না। মনোয়ার শেখ চট করে তাকালেন মেয়ের পানে। বললেন, সে কি কথা? আজ বাদে কাল তার সাথে তোমার বিয়ে। চেনা জানাও তো একটা ব্যাপার আছে নাকি? প্লিজ, আমি বিয়ে করব না। বিয়েটা তুমি ক্যান্সেল করছো না কেন? সুফিয়া বেগম স্বামী প্লেটে খাবার দিতে দিতে কড়া গলায় পড়ে উঠলেন, অনেক দেখেছি তো নাটক, এখন আর শুনছি না। খেয়ে দে ভার্সিটি যা। এই বিষয়ে কথা বলতে চায় না আর। কিন্তু মা, চুপচাপ খা মেহু, কথা বাড়াস না। মায়ের ধমকে চুপসে যায় মেহরিন। মলির মুখে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। পথে শিফা সায়ন নানান কথাবার্তায় মগ্ন থাকলেও মেহরিন আজ আর কোনো বাদটামি করেনি। চুপচাপ থেকেছে পুরোটা সময়। তার এহেন নিশ্চুপ থাকায় শিফা বেশ কয়েকবার খেয়াল করেছে, তবে বলেনি কিছুই। ওর সে টেনশনে আছে আজ ভার্সিটি গেলে কি হবে তা নিয়ে। শিফা ভেবেছিল কালকের সেই কাণ্ডের পর মেহরিন বেশ কয়েক মাস আর্জেনের থেকে গা ঢাকা দিয়ে থাকবে, তবে তা হলো না। ওটা সকাল সকাল নিজেও তৈরি হলো, সাথে তাকেও তৈরি করে বেরিয়ে পড়ল। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে শিফা। ভার্সিটিতে পৌঁছে প্রথম ক্লাসটা বহু কষ্টে শেষ করল মেহরিন। এসে একবারও আদ্রিয়ানের দেখা পায়নি রমণী। পরের ক্লাসটা আদ্রিয়ানের, তাই অপেক্ষা করতে লাগলো কাঙ্ক্ষিত মানুষটিকে দেখার। সে আজ এসেছে কিনা তা নিয়েও বেশ সন্দেহে আছে মেহরিন। তবে তার সন্দেহ সত্যি হলো না, বরং কয়েক মুহূর্ত বাদে গম্ভীর মুখে হনহন করে ক্লাসে প্রবেশ করল আদ্রিয়ান। বরাবরের মতোই কঠিন তার মুখায়বব। ভ্রু যুগল কুচকে আছে খানিক। সাদা রাঙা শার্টের ওপর কালো ব্লেজারে মারাত্মক সুদর্শন লাগছে তাকে। ঘন কালো চুলগুলো একপাশে জেল দিয়ে সেট করা। প্রশস্ত বুকটা খানিক উন্মুক্ত হয়ে আছে, শার্টের বোতাম আলগা হয়ে থাকা তরুণ। আদ্রিয়ানের এহেন লুক অনেকেই মুগ্ধ হয়ে দেখতে লাগলো। কেউ কেউ বুকে হাত দিল ঢলে পড়ে, গুড মর্নিং। গম্ভীর মুখে কথাটা বলে ক্লাসে উপস্থিত সকল স্টুডেন্টের দিকে এক পলক তাকালো আদ্রিয়ান। আদ্রিয়ানের কমকমে কণ্ঠস্বরের বিপরীতে সকল ছাত্রছাত্রীরাও উত্তর করে বসে পড়ল। অন্যদিকে আদ্রিয়ান ক্লাসে আসতেই মেহরিনের মরুভূমি ন্যায় শুকনো হৃদয়টা শীতল হয়ে এলো। ভালোভাবে একাগোড়া পরখ করল পুরুষটিকে, তবে আদ্রিয়ান একটাবারের জন্য তার পানে তাকালো না। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা মিনিট। পুরো ক্লাসের মধ্যে বসেও অনেকক্ষণ ধরে উসকুস করছিল মেহরিন। বারবার তাকাচ্ছিল আদ্রিয়ানের পানে। আদ্রিয়ান তা বেশ লক্ষ্য করেছে, তবুও না দেখার ভান করে পুরো ক্লাস পার করেছে পুরুষটি। ক্লাস শেষে কোনো কথা না বলে কটকট পায়ে নিজের কেবিনে প্রবেশ করল প্রিয় মানব। অন্যদিকে মেহরিনও আর থমকে রইল না, বরং শিফাকে এড়িয়ে দ্রুত পায়ে আদ্রিয়ান নামক কঠিন পুরুষটির পিছু নিল। তবে কেবিনে ঢোকার আর সাহস পেল না। পাশে দাঁড়িয়ে থাকা
ভার্সিটির একজন স্টাফকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল মেহরিন। দ্রুত তাকে ডেকে হাত ধরিয়ে দিল নীল রঙা একখানা চিরকুট। স্টাফটি মেহরিনকে খুব ভালো করেই চিনে। সেদিন প্রাচীর টপকে যাওয়ার সময় এই মানবটিই তো তাকে দেখেছিল। মেহরিন তার হাতে চিরকুটটি গুঁজে দিয়ে বলল, খুব জরুরি কাজ দিলাম আপনাকে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আপনি এটা আর্জেন স্যারকে দিয়ে দিন না কাকু। লোকটি কয়েক মুহূর্ত চুপ থেকে মাথা নাড়িয়ে আর্জেনের কেবিনে পা রাখল অনুমতি নিয়ে। অন্যদিকে মেহরিন দাঁড়ালো জানালার কারণে সে। লোকটি ভেতরে ঢুকে বলল, স্যার, ফার্স্ট ইয়ারের মেহরিন আপনাকে এটা দিল, জরুরি নাকি? কপাল কুচকে গেল আদ্রিয়ানের। লোকটি আবার বলল, সে জানালার পাশে দাঁড়িয়ে আছে, আপনি এটা নিন। লোকটি চিরকুটটি টেবিলে রেখে বেরিয়ে এলো ভেতর থেকে। অন্যদিকে তার বলা অনুযায়ী আদ্রিয়ান গম্ভীর মুখে তাকালো জানালার পাশ উপরে। নজরে পড়ল মলির মুখে দাঁড়িয়ে থাকা মেহরিনকে। আদ্রিয়ানের কপালের ভাঁজ গাঢ় হলো। চিঠিতে কি আছে ভাবতে ভাবতেই তা হাতে তুলে নিল। ভাঁজ খুলতেই থ মেরে গেল পুরুষটি। নীল চিরকুটটিতে বড় বড় অক্ষরে লেখা, স্যার, আপনার পটলটি কি ঠিক হয়েছে? আমার না ভীষণ চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে। মুহূর্তের মধ্যে আদ্রিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। সে বুঝে উঠতে পারল না এত বড় একটা মেয়ে কি করে এহেন আচরণ করতে পারে। মজা করছে কি সে তার সাথে? আদ্রিয়ান হাতে থাকা কাগজটা দুমড়ে মুচড়ে আছড়ে ফেলল ডাস্টবিনে। বাহিরে দাঁড়িয়ে থাকা মেহরিন শুকনো ঠোক গিলল। আদ্রিয়ান আচমকা দুহাত জোর করে দাঁতে দাঁত চেপে জোরে বলে উঠল, মাপ কর বইন, আর কোনো কথা কইস না। ও পাশে মেহরিন কাঁদো কাঁদো মুখে বলল, আমি তো শুধু খোঁজ নিচ্ছিলাম। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিয়ান কপালে হাত দিয়ে বিড়বিড় করে আওড়ায়, বিশ্বাস কর, তোর মতো যাওরা বেডি আমি আমার লাইফে দেখিনি। মেহরিন শুনতে পারল না আদ্রিয়ানের কথা। তাই তো সে এখনো চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে জানালার ওপাশে। আদ্রিয়ান নিজেকে সামলে নিল। চেহারায় আঁকল তীব্র গাম্ভীর্যতার ছাপ। অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, লিসেন মিস মেহরিন, আমার মনে হয় তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত আর নিজের পড়াশোনার উপর ফোকাস করা উচিত, আমার দিকে না করে। সো প্লিজ ইউ ক্যান গো। মেহরিন ছটফটে কণ্ঠে বলল, বাট স্যার, আমি তো জাস্ট আই সেইড স্টপ ইউর ফাকিং কেয়ার্স টু মি। নাও ইউ ক্যান গো রাইট নাও অ্যান্ড ইয়েস নেক্সট টাইম এটা ভুলে যাবে না আমি কে। আদ্রিয়ান চৌধুরী, ইউর প্রফেসর। কাল কি হয়েছে না হয়েছে আমি তোমার সঙ্গে ঠিক কী আচরণ করেছি তার স্বপ্ন ভেবে ভুলে যাও। মাথায় রেখো আমার পরিচয়, আমার ব্যক্তিত্ব, আর নিজের লিমিটে থেকে আমার সাথে ফাইজলামি করা বন্ধ করো, নলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। আন্ডারস্ট্যান্ড? মেহরিন আর কোনো কথা বলার সুযোগ পেল না আদ্রিয়ানের কড়া দৃষ্টিতে তার গমগমে কঠোর স্বরে। ভেতরটা কেঁপে উঠল তার। চোখে জমল অভিমানী অশ্রুকণা। আচানক বড্ড কষ্ট হলো আদ্রিয়ানের থেকে এহেন বাজে আচরণ পাওয়ায়। বুকটা ভারী হয়ে এলো, সাথে নোনা জলে ভরে উঠল চোখের কোটর। সরি স্যার। মেহরিন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা নিচু করে বেরিয়ে এলো ক্যাম্পাস হতে। শিফা সায়ন তখন ক্যাম্পাসে বসে বাদাম খাচ্ছে। তারা দেখেছিল মেহরিনকে যেতে, তবে বলেনি কিছু। হয়তো মাপ চাইতে গিয়েছিল বলে চুপচাপ বসেছিল তার অপেক্ষায়। তবে মেহরিনকে মলিন মুখে ফিরে আসতে দেখে দীর্ঘশ্বাস ফেলে দুজনেই। বেশ ভালোই বুঝতে পারল কি ঘটতে পারে। আদ্রিয়ানকে তারা ভালো করেই চিনে। ভার্সিটিতে এমন কোন স্টুডেন্ট অথবা প্রফেসর নেই যে আদ্রিয়ানের সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস রাখে। সেখানে মেহরিনের এমন কাণ্ডে আদ্রিয়ান যে তার গর্দান নেয়নি, এই ঠের। দীর্ঘশ্বাস ফেলে শিফা সায়নকে টেনে বেরিয়ে আসে মেহরিনের পিছু পিছু। অন্যদিকে লম্বা শ্বাস নিয়ে চেয়ারে মাথায় নিয়ে চোখচেরা বন্ধ করে নেয় আদ্রিয়ান। হুট করে তারাও একটু আফসোস হলো বোধহয় এতটা কঠোর হওয়ায়। কিন্তু তাতে কি, সে কে তা তো ভুলে গেলে চলবে না। মেয়েটার চেয়ে তাকে জোকার বানিয়ে ছাড়ছে, এসব কি করে মানবে সে? আদ্রিয়ান চোখ চোরা মেলে সিলিংয়ের দিকে তাকায়। হুট করেই চোখ চোরা হেসে ওঠে তার। ঠোঁট কামড়ে মাথার চুলে হাত বুলিয়ে বিড়বিড় করে আওড়ায়, মাই স্টুপিড সুইটহার্ট, ইউ আর ক্রেজি, টু মাচ ক্রেজি। বিকেল তখন
5টা। রিকশা থেকে নেমে মেহরিন আশেপাশে তাকাতে লাগলো। শিফা ভাড়া মিটিয়ে এসে দাঁড়ালো জনমানব থেকে খানিক দূরে। আশেপাশে বহু মানুষের আনাগোনা। ভার্সিটি থেকে বাড়িতে ফিরতে না ফিরতেই অচেনা নাম্বার থেকে ছোট্ট একটা মেসেজ আসে মেহরিনের ফোনে। কপাল কুঁচকে নিয়ে সেই মেসেজখানা দেখছিল সে। পরে বুঝতে পারে নাম্বারটা অচেনা হলেও মানুষটা পুরোপুরি অচেনা নয়, কেননা সেখানে লেখা ছিল বিকেলে রেস্টুরেন্টে করার কথা। নিচে ছোট করে লেখা ছিল অভ্র নামক এক মানবের নাম। মেরিন বুঝতে পারে অভ্র তার সাথে দেখা করার জন্য ডেকেছে। প্রথমে আসতে না চাইলেও পরে কি মনে করে জানি রাজি হয়ে যায় সে। তবে সে একা আসেনি মোটেও, সাথে তার দু বান্দা সায়ন শিফাও হাজির। যদিও কথা হয়েছে রেস্টুরেন্টে দেখা করতে মেশিন একাই যাবে, শিফা সায়ন আশেপাশে থাকবে তার অপেক্ষায়। যে ভাবনা সেই কাজ। শিফা সায়ন মেশিনকে বিদায় দিয়ে পাশের পার্কের উদ্দেশ্যে চলে গেল। অন্যদিকে মেরিন পা বাড়াতল নির্দিষ্ট রেস্টুরেন্টের দিকে, যার ঠিকানা অভ্র দিয়েছিল তাকে। কি অন্য পড়ে এসেছি মাইরি, খালি খুলেই যাচ্ছে দূর। বিড়বিড় করতে করতে দুহাতে ওনার সামনে রেস্টুরেন্টের ভেতরে পা রাখে মেহরিন। খোলা চুলে সাদা রঙা গাউন, ঘাড়ের একপাশে ওনা ছড়িয়ে দেওয়া, মুখে হালকা মেকআপের আস্তরণ। সাজতে চেয়েছিল না সে, তবে ওই যে তার প্রেস্টিজ, সেটার কি হবে, সুন্দর তো দেখাতে হবে। মেরিন রেস্টুরেন্টের কাছে নিজের সুষ্টি মুখখানা দেখে গর্বিত হাসে। অতঃপর চলে ঝাড়া মেরে সামনের দিকে তাকায় কাঙ্ক্ষিত মানুষের আশার। আর তাকিয়েই থমকে যায় সে। স্পন্দন বুঝি সেখানেই থেমে গেল তার। মেহেরের চোখ কোটর হতে বেরিয়ে আসার উপক্রম। নিঃশ্বাস নিতেও ভুলে গেল মেয়েটা। বড় বড় চোখ জোড়া মেলে সামনে তাকিয়ে থাকতে থাকতে আচমকাই নিজের মাথায় হাত দেয়। অবিশ্বাস্য গলায় বিড়বিড় করে আওড়ায়, ওরে শালা, এই দুটো চাওড়া একসাথে কেন? রেস্টুরেন্টের এক কোনার টেবিলে গুটিসুটি মেরে বসে আছে মেহরিন। মুখখানা এমনভাবে চলে আছে যেন তাকে জোর করে কেউ আদালতের কাঠগড়ায় এনে বসিয়েছে। তার ডান পাশের চেয়ারটায় নিশ্চিন্ত ভঙ্গিতে বসে আছে অভ্র তালুকদার। অন্যদিকে ঠিক সামনের চেয়ারটায় গায়ে নিয়ে দুই হাত বুকের সামনে ভাঁজ করে দাম্ভিক ভঙ্গিতে বসে আছে আদ্রিয়ান চৌধুরী। তিনজনের মাঝখানে রাখা কফি, জুস আর কিছু স্ন্যাক্স, কিন্তু খাবারগুলোই আরও মন নেই। বিশেষ করে মেয়ে রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই যখন পাশাপাশি বসে থাকা অভ্র আর আদ্রিয়ানকে দেখেছিল, তখন তো প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল তার। মাথায় প্রথম যে চিন্তাটা এসেছিল তা হলো এখানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। তারপর এক সেকেন্ডও দেরি করেনি সে। চুপচাপ যেই ঘুরে পালাতে যাবে ঠিক তখনই তাকে দেখে ফেলেছিল। পেছন থেকে ডেকে উঠেছিল পুরুষটি, আর সেই ডাকেই থেমে গিয়েছিল মেহিল। মনে মনে হাজারটা অজুহাত বানিয়েছিল, দৌড়ে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিল, কিন্তু কোনোটাই আর কাজে লাগেনি। বরং অভ্র উঠে এসে এমন স্বাভাবিকভাবে তাকে ভেতরে নিয়ে এসেছিল যে পালানোর আর সুযোগই পায়নি। ফলস্বরূপ এখন সে দুই মানুষের মাঝখানে বসে প্রাণপণে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। মাথা নিচু করে আঙুল দিয়ে জুসের গ্লাস খুঁড়াতে খুঁড়াতে মনে মনে বিড়বিড় করল মেহরিন, হে আল্লাহ, আমি এমন কি পাপ করেছিলাম যে এমন পরিস্থিতিতে পড়তে হলো আজ? অন্যদিকে পুরো সময়টাতে একবারও কোনো কথা বলেনি আদ্রিয়ান। চেয়ারে গায়ে দিয়ে বসে আছে সে, এক পা আরেক পায়ের উপর তুলে দোলাচ্ছে ইচ্ছে মতো। আঙুলের ফাঁকে কফির কাপ ধরা, চোখে সেই চিরচেনা নির্লিপ্ততা, যেন আশেপাশে কি হচ্ছে তাতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। অন্যদিকে পুরুষটির এই নীরবতায় মেহিনকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। সে কয়েকবার আর চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। ডক্টর আদরে আসলে আছেটা কি তা বুঝতে চেষ্টা করল, তবে পারল না। বরং আদ্রিয়ানের সামনে পড়ে রীতিমতো হাঁসফাঁস করছে সে। মনে পড়ছে ভার্সিটির কথা, আর যখনই সেই কথা তার মস্তিষ্কে হানা দিচ্ছে তখনই বুকটা অভিমানে ভার হয়ে আসছে, মাথা নুয়ে নিচ্ছে আচানক। আদ্রিয়ান তখন তার সাথে যে ব্যবহারটা করেছে তারপর আর তার দিকে তাকানোর মানেই হয় না। আর না তো মেহরিন তাকালো, বরং নিজের অভিমানী মনটা শক্ত করে বসে রইল ঠাই। তবু অকারণেই শুকনো ঠোক গিলে ফেলল মেহরিন, ঠোঁটে ঠোঁট চেপে রইল। পুরো টেবিলটা
টেবিল জুড়ে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। ওয়েটার এসে জুস ডেকে চলে গেল, তবুও কেউ একটা কথাও বলল না। মেহিন স্ট্রটা নিয়ে নাড়াচাড়া করছে, অভ্র কফির কাপে আঙুল ঢুকছে। আর আজ বাইরের দিকে তাকিয়ে আছে। প্রায় 1 মিনিট পরে অভ্র ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নীরবতা ভাঙল। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। মেহরিন মাথা তুলল তার কথায়। অভ্র মৃদু হেসে ফের বলল, মেহরিন, উনি আমার ফুফাতো ভাই, মিস্টার আতকেন চৌধুরী। মেহরিনের বুকে ধুকপুকানি আরও বেড়ে গেল। এতক্ষণে বুঝতে পারল আসল ঘটনা। সে ইতস্তত করে আচেনের দিকে তাকালো। আচেনও এবার সামান্য মুখ তুলল। শান্ত অথচ স্থির, তীক্ষ্ণ তার দৃষ্টি। মেহরিনের মনে হলো আচিয়ানের এই তীক্ষ্ণ দৃষ্টি কেবল তার কায়ায় নয়, বরং তার ভেতরের প্রতিটি মাংসপেশি ভেদ করে ভেতরটা ছুঁয়ে যাচ্ছে। অথচ আর্যের এমনভাবে তার পানে তাকালো যেন সে সম্পূর্ণ অচেনা একজন মানুষ। মাথা সামান্য ঝুঁকিয়ে ভদ্রভাবে বলল, হ্যালো মিস। মেহরিনের চোখ বিস্ফারিত হয়ে গেল। হ্যালো, এটা আবার কেমন রিয়াকশন? গতকালই তো। না না। সেই কথা মনে করতেই লজ্জা আর ভয় মিশে পুরো শরীর কেঁপে উঠল মেহরিনের। তাই আর মাথা তুলে তাকানোর সাহস পেল না, বরং কাঁপতে থাকা হৃদয়টা শক্ত করে মাথা নুইয়ে রইল। বুঝে উঠতে পারল না তার এখন কি করা উচিত। আচেয়ান কেন তাকে না চেনার ভান করে আছে তা বুঝে উঠতে পারল না রমণের। অভ্র মৃদু হেসে আবার বলল, আর আচেয়ান, এ হচ্ছে মেহরিন। জিনিস নিশ্চয়ই তোর ভার্সিটিরই তো, তোর স্টুডেন্টও হয়। একটু থেমে তুষ্টু হেসে যোগ করল, সাথে আমার হবু স্ত্রীও হয়। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল মেহরিনের কাছে। তার নিঃশ্বাস গলায় আটকে এলো অভ্রের কথায়। অন্যদিকে আচেন ধীর হস্তে কফির কাপটা হাতে তুলল, এক চুমুক খেল তা। তারপর সম্পূর্ণ নির্লিপ্ত স্বরে বলল, স্টুডেন্ট হতে পারে, অনেকে তো আমার স্টুডেন্ট। তাদের সকলের দিকে তাকানোর সময় আছে নাকি? আমার যে মুখ মনে রাখবো, সকলকে চেনা তো আর আলাদা করে সময় নেই। তবুও যারা ফার্স্ট গার্ল তাদের একটু আধটু চেনে, সকলকে নয়। অপরা শুধুমাত্র ওক করে কফিতে চুমুক দিল। অন্যদিকে মেহরিন হতবম্ব হয়ে তাকিয়ে রইল। আদ্রেন কি বলছে এগুলো? সে তাকে চেনে না, অপমানও করল সাথে। মেহরিন শুধুই অচেনা এক ছাত্রী। তার সাথে আদ্রেনের কোনো কিছু নেই, কোনো ঝামেলা নেই, কোনো রাগ নেই। তাহলে আজ সকালে ওসব কি ছিল? মেহরিনের মাথা ঘুরে উঠল। আদ্রিয়ান নামক রহস্যময় পুরুষটিকে সে ঠিক বুঝে উঠতে পারল না। এই মুহূর্তে তার ঠিক কী বলা উচিত তাও বুঝতে পারল না। অথচ তার মনে হচ্ছিল আদ্রিয়ান এখনই হয়তো বলে উঠবে, তো হবু স্ত্রী, আমার পেয়ারি সুইটহার্ট, অথবা আমার আগে থেকেই পরিচিত এমন কিছু বলবে। কিন্তু লোকটা একদম চুপ। সে সত্যিই জীবনে প্রথমবার দেখছে তাকে। আবু হাসতে হাসতে বলল, বিয়ে নিয়ে বাসার সবাই খুব এক্সাইটেড। আফজান এবার শান্ত দৃষ্টিতে কয়েক সেকেন্ড মেহরিনের দিকে তাকালো, তারপর আবার কাপ নামিয়ে রেখে শান্ত গলায় আফ্রকে বলল, গুড। আফজানের হেন ব্যবহারে অজানা কারণেই মেহরিনের বুক কেঁপে উঠল। সে বুঝতেই পারছে না ব্যাপারটা কি। স্যারকে সত্যিই কিছু বলেনি অভ্রকে, নাকি তার সাথে পরে হিসাব করবে? ভাবতে ভাবতে মেহরিনের হাত পা ঠান্ডা হয়ে গেল। স্ট্র ধরে ঢাকা আঙুল কাঁপতে শুরু করলো তার। অভ্র সেটা খেয়াল করে বাঁকা হাসল মাত্র। মেহু, ঠিক আছো? জি জি। এত নার্ভাস লাগছে কেন? না মানে, মেহরিন তুতলাতে লাগলো। উত্তর দেওয়ার আগেই আফজিয়ান শান্ত কণ্ঠে বলে উঠল, প্রথমবার পরিবারের নতুন কারোর সঙ্গে দেখা হলে অনেকেই অস্বস্তি বোধ করে। অবাক হওয়ার কিছু নেই। কথাটা শুনে অভ্র মাথা নাড়ল, চোখের কোণ হেসে উঠল তার। আফজিয়ান তা পরখ করে ঠোঁট বাঁকালো। অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে মেহরিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কফির কাপে চুমুক দিল। অতি স্থির গলায় অভ্রর বলা কিছুক্ষণ আগের সেই ডাকটা রিপিট করল, মৃদু। মেহুব। মেহির অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। এই মানুষটা কি সত্যিই গতকালের সেই মানুষ কিনা তা বুঝে উঠতে পারল না সে। অবিশ্বাস্য গলায় বিড়বিড় করে আওড়ালো, আজকে কি আদ্রিয়ান চৌধুরীর নতুন ভার্সন ডাউনলোড হয়েছে? পুরোনা বাদ। মেহির নিজের মাথায় নিজেই মারল। অতঃপর বিরক্তকর শ্বাস ফেলে দুজনেই মাঝে বসে মাথা নত করে রইল। অন্যদিকে অভ্রের দৃষ্টি স্থির হলো আচেনের হেলদোরবিহীন আঁখি পল্লবে।
যা সে দেখতে চাইছিল তা যেন ধরা দিচ্ছিল না তার চোখে। কেন জানি অস্বস্তি হলো তার। হাতের মুঠোই শক্ত হয়ে এলো বিরক্তিতে। যা নজর এলো না আছেন চতুষ্টিকালের ন্যায় পুরুষের। অথর জোড়ার জোড়ায় চমৎকার এক হাসি খেলে গেল সকলের আড়ালে। কফিতে ঠোঁট ছুঁয়ে আচমকা তাকালো মেশিনের দিকে। অন্যদিকে রেস্টুরেন্ট থেকে একটু দূরে পার্কের বেঞ্চে বসে আছে শিফা আর সায়ন। দুজনের মাঝখানে এক প্যাকেট চানাচুর। সায়ন এক মুঠো মুখে পুরে বলল, শিফা তোর কি মনে হয়? শিফাও চানাচুর চিবুতে চিবুতে বলল, আমার মনে হয় ওরা এখন খুব ভদ্রভাবে কথা বলছে। মেহরুনও নিজের প্রেস্টিজ বাঁচাতে অভ্র দুলাভাইয়ের সামনে নিজেকে শিয়া হিসেবে তুলে ধরছে। আর আমার মনে হয় এর মধ্যেও মেহু কোনো না কোনো আজাইরা কথা বলে ফেলেছে, ওটা তো নিশ্চিত। আর যদি অফের কোনো কথাই তাকে বলে দেয়। শিফা থেমে গেল। দুজন কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর একসাথে বলে উঠল, ইন্না লিল্লাহ। পরক্ষণেই দুজন আবার চানাচুর খেতে খেতে গল্পে মেতে উঠল। শিফা চানাচুর চিবুতে চিবুতে সায়নকে ডেকে বলল, তুই কি কোনোদিনও প্রেম ছিলিস? শাওন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। শিফা চোখজোড়া সরু করে আওড়ালো, সত্যি? এখনো করিস? মুখনা প্যাঁচার মতো বানিয়ে না বলল সায়ন। না, ব্রেকআপ করেছি। কেন? মেয়েকে পটাবো বলে। কি? শিফার হাত থেকে চানাচুর পড়ে গেল। সায়ন তা দেখে হেলদোল বিহীন আবারও বলল, এছাড়াও আরও একটা কারণ ছিল। শিফা নিজেকে সামলে নিল। হালকা কেশে সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, কি? ওই মেয়েটাই আর এই সম্পর্কে থাকতে চায়নি। ভ্রু গোটালো শিফা। কেন? সায়ন পিছনে হেলান দিয়ে বিরস মুখে চেয়ে বলল, আমি সন্দেহ করেছিলাম তাকে, তাই ব্রেকআপ করেছে। শিফা বিরক্তিকর শ্বাস ফেলল, বলল না কিছুই। হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে স্থির থাকতে সায়ন ফের বলল, আসলে ফুলটা আমারই। আমি ওর ফোনে চাচাতো ভাইয়ের সাথে ওর একটা ছবি দেখে ভুল বুঝেছিলাম। প্রচুর কথা শুনিয়েছিলাম, আর তাই কষ্ট পেয়ে ব্রেকআপ করে নিয়েছে সে। ভাইয়ের সাথে সাথে সামান্য একটা পিক তোলা নিয়ে এতটা রিয়্যাক্ট করা উচিত হয়নি আমার। শিফা চুপচাপ সায়নের কথা শুনছিল। সায়ন আরও আফসোস করতে লাগলো ব্যাপারটা নিয়ে। এর মধ্যেই শিফা জানতে ইচ্ছে হলো ছবিটা নিয়ে। জিজ্ঞেস করলো, আচ্ছা ছবিটা কীরকম ছিল যে তুই সরাসরি ওই মেয়েটার সাথে ঝামেলা বাঁধিয়ে ফেললি? সেটা নিয়ে আবার ব্রেকআপ পর্যন্ত করালো। সায়ন সোজা হয়ে বসলো শিফার পানে। মাথার চুলে হাত বুলিয়ে বলল, আরে তেমন কিছু না, ওরা ভাই বোন ছিল, আমারই বুঝতে ভুল হয়েছিল। সায়ন থামল। শিফার কপাল এখনো গোটানো। সায়ন অন্যদিকে তাকিয়ে ভ্রু যুগল কুচকে নিল খানে। মাথা চুলকে শুরু করলো চোখজোড়া। বলল, তবে একটা জিনিস আমি বুঝতে পারিনি এখনো। শিফা চানাচুর মুখে পুঁতে পুঁতে জিজ্ঞেস করলো, কি? ওরা দুজন ন্যাংটা হয়ে কি করছিল? আর এমন ন্যাংটা ছবি বা তুলতে গেল কেন? আশ্চর্য। সায়নের কথা শ্রবণ হতেই আচমকা কেসে উঠল শিফা। মুখে নেওয়া চানাচুরগুলো সেই সাথে ছিটকে বেরিয়ে এলো মুখ হতে। চোখ দুটো অসম্ভব বড় বড় হয়ে গেল। হাঁপাতে লাগলো নিজেকে সামলাতে না পেরে। সে অবিশ্বাস্য নয়না তাকালো সায়নের দিকে। সায়ন তখনও না বোঝার ভঙ্গিতে মাথা চুরকে যাচ্ছে আর চানাচুর খাচ্ছে। রেস্টুরেন্টের ভেতর থেকে দাম্ভিক ভঙ্গিতে বেরিয়ে এলো আতিয়ান চৌধুরী। হাতে ছুলছে গাড়ির চাবি। বড় বড় পা ফেলে সে এসে দাঁড়ালো পার্কিং লটে, যেখানে তার গাড়ি দাঁড় করানো। পিছন পিছন কপালে ভাঁজ ফেলে মেহরিন নিজেও এসে হাজির। অভ তখনও রেস্টুরেন্টের ভেতর বিল পরিশোধ করতে ব্যস্ত। দুজনকে বেরিয়ে আসতে বলে সেটাই দিচ্ছে আপাতত। মেহরিন ধীর পায়ে আদ্রিয়ানের দিকে এগিয়ে এলো। অভ্র বলেছিল এখানেই থাকতে। আদ্রিয়ানকে বিদায় দিয়ে সে নিজে মেহরিনকে বাসায় ড্রপ করবে। মেহরিন পায়ে পায়ে এসে থামে আদ্রিয়ানের সামনে। তা দেখে সানগ্লাসের আড়ে ঢাকা চোখচোরা হেসে উঠল আদ্রিয়ানের। ঠোঁট বাঁকালো যুবকটি। স্যার। মেশিনের ডাকে গাড়িতে হেলান দিয়ে দুহাত ভাঁজ করে নেয় আদ্রিয়ান। সূর্যের কড়া তাপ তখন তাদের ছুঁয়ে যাচ্ছে নির্বিঘ্নে। মেশিনের কপাল কুচকে গেছে সেই তাপে। কপালের কোণে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে কেমন। চুলের কিছু অংশ লেপ্টে আছে সেই ঘামের মাঝে। আদ্রিয়ান খুব সূক্ষ্ম দৃষ্টিতে
পর্যবেক্ষণ করল পা। এর মধ্যেই শোনা গেল মেহরিনের উত্তেজিত কণ্ঠস্বর, স্যার আপনি আমায় না চেনা ভান করলেন কেন? আদ্রিয়ান দৃষ্টি ঘোরালো, মেহরিনের চোখের দিকে তাকিয়ে ভাঁজ ফেলালো কপালে। তুমি কি আমায় মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো? আচানক ফরকে গেল মেহরিন। আদ্রিয়ান যে তার কথার ভিন্ন মানে বের করবে তা সে ভাবতেও পারেনি। আমতাপ্তা করে বলল, না স্যার, আপনি আমায় ভুল বলছেন। আমি তো ও এবার আমি কম খুশি তাহলে? মেহরিন নিজের উপরে বিরক্ত হলো বড্ড। আদ্রিয়ান যে ইচ্ছে করে এহেন হেয়ালি করছে তা সে বুঝতে পারছে, তবে এর কারণ সুস্পষ্ট নয় তার কাছে। তৎক্ষণাৎ মেহরিনের মনে পড়ল কালকের ঘটনা। ও এক সেকেন্ড চোখ থেকে আচমকা জিজ্ঞেস করে বসল, আচ্ছা স্যার, কাল আমাকে ওভাবে অন্ধকার ক্লাসরুমে কেন টেনে নিয়ে গেছিলেন? আর আমার অদ্ভুত ব্যবহারই বা কেন করেছিলেন? শিশির কথাগুলো বলতে বলতে কণ্ঠটা মিয়ে গেল মেহরিনের। হাত ফতলাতে ফতলাতে মাথা নুইয়ে ঠোঁটজোড়া কামড়ে ধরল নিজ দন্ত দিয়ে। মেহরিনের এহেন আচরণে ঠোঁট বাঁকিয়ে হাসল সামনের পুরুষটি। মেহরিনের বুকের ভেতরটা তখন কাঁপছে থরথর করে। হাত পা ঠান্ডা হয়ে আসছে অজানা কারণে। অদ্ভুত অনুভূতি গ্রাস করতে লাগলো রমণীর নরম কায়া। অন্যদিকে ধীর পদক্ষেপে মেহরিনের সামনে এগিয়ে এলো আদ্রিয়ান। তার পারফিউমের অরাখানে দম বন্ধ হয়ে এলো মেহরিনের। আদ্রিয়ান আচমকা হেলে পড়ল রমণের কানের কাছে। তৎক্ষণাৎ মেয়েটা চোখ মুখ খেঁচে পরনের কাপড় খামচে ধরল। থরথর করে কাঁপতে লাগলো তার ওষ্ঠদয়। আদ্রিয়ান তা লক্ষ্য করে শুক্র ঠোক গিলল। ঠোঁট কামড়ে হেসে মেহরিনের কাঁপতে থাকা কায়ার পানে তাকালো। কানের কাছে এগিয়ে ফিসফিস করে আওড়ালো, ইউ আর সো ইনোসেন্ট সুইটহার্ট। মেহরিন শুকনো ঠোক গেল আদ্রিয়ানের গভীর কণ্ঠে। আদ্রিয়ান তা লক্ষ্য করে মেহরিনের এলোমেলো চুলগুলো আলগোসে কানের পেছনে গুঁজে দিল। আদ্রিয়ানের হাতের উষ্ণ ছোঁয়া মেহরিনের ত্বক স্পর্শ করে যেতেই সর্বাঙ্গে শীতল স্রোত বয়ে গেল রমণের। একজন পরিপূর্ণ পুরুষ একজন পরিপূর্ণ নারীকে কেন আলাদা করে সকলের আড়ালে নিয়ে যায় তা কি তুমি জানো না? কেন নিজ হাতের কারো স্পর্শ আগে সেই নারীর দেহের ভাঁজে তা সত্যিই তোমার অজানা সুইটহার্ট? ইউনো না, আমি আদ্রিয়ান চৌধুরী, খুব একটা শুদ্ধ পুরুষ নয়। অন্তত তোমার সামনে তো আমি বড্ড অসহ্য, এটা কেউ না জানলেও তোমার তো জানা উচিত ছিল সুইটহার্ট। অথচ তুমিও বুঝলে না, সো স্যাড। মেহরিনের কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হতে লাগলো আদ্রিয়ানের লাগামহীন গভীর কথাগুলোতে। তীব্র লজ্জা, অদ্ভুত অনুভূতি আর মৃত্যুর আগে থরথর করে কাঁপতে লাগলো তার নারী কায়া। নিঃশ্বাস বন্ধ করে হয়ে যাওয়ার উপক্রম হলো। এই বুঝি শরীরটা ছেড়ে দিবে, এই বুঝি সেন্স হারিয়ে ঢলে পড়বে। মেহরিন প্রতিক্রিয়াহীনভাবে থমকে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান নেশাক্ত দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মেহরিনের কম্পন। তার প্রতিটি সূক্ষ্ম প্রতিক্রিয়া আদ্রিয়ানের হৃদয়ে তখন তোড়পাড় সৃষ্টি করছিল। তার শক্তপোক্ত হৃদয়ও কম্পিত হচ্ছিল সেই তালে। কি হচ্ছে এখানে? হুট করে অফ্রের তীক্ষ্ণ স্তবন হতেই হুঁশ ফিরে মেহরিনের ছিটকে দূরে সরে যায় আদ্রিয়ানের থেকে। দুহাত তখন সংঘর্ষ সৃষ্টি করে আদ্রিয়ানের বলিষ্ঠ বুকে। মেহরিন দ্রুত শ্বাস ফেলে নিজেকে সামলাতে চেষ্টা চালালো। অন্যদিকে আদ্রিয়ান তখনও আগের মতোই ঠায় দাঁড়িয়ে। তার মাঝে কোনো আতঙ্ক নেই, নেই কোনো তাড়াহুড়ো। বরং আফ্রোকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল যুবক। পকেটে হাত খুঁজে শটান হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ধীর পদক্ষেপ এসে দাঁড়ালো আফ্রের সম্মুখে। অতঃপর বাঁকা নজরে পরখ হলো মেহরিনের কম্পিত দেহ। অন্যদিকে আভ্র মেহরিনের দিকে এক পলক তাকে আদ্রিয়ানকে ফেয়ে শুধালো, আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছিল এখানে? প্রেমালাপ। আচমকা আফ্রের কানের কাছে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে উঠল আদ্রিয়ান। আফের কান ঝাঁঝা করে উঠল, শক্ত হয়ে এলো মুঠোয়। তাতে দাঁত চাপলেও যুবকটি। অন্যদিকে আদ্রিয়ান আর দাঁড়াল না, বরং আফরের পানে তাচ্ছিল ভরা দৃষ্টিতে তাকিয়ে কটকট পায়ে নিজ গাড়িতে চড়ে বসল। নারী স্টার দিয়ে ধুলো উড়িয়ে স্থান ত্যাগ করার আগে সশব্দে আওড়ালো, হ্যাপি জার্নি ব্রো, গুড বাই। এক সেকেন্ড থেমে ফের বলল, তো জন্মের 10 মিনিট পর পৃথিবীতে ল্যান্ড করতে পারি, বাট টাস্ট মি অভ তালুকদার, তোর থেকে 10,000 ধাপ এগিয়ে খেলার ক্ষমতা আমি রাখি। অভ জল শক্ত করে ঠাই দাঁড়িয়ে রইল,
চোখের মনে তখন তীব্র রাগে অস্থির হয়ে উঠেছে। ঘাড় কাত হয়ে রক ফুলে ফেপে উঠছে তার। শিরা উপশিরায় তখন তরতর করে ছড়িয়ে পড়ছে তীব্র আক্রোশ। অন্যদিকে মেশিন ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে দেখল আদ্রিয়ানের যাওয়া। দৃষ্টি ঘুরিয়ে তখন আফরের পানে চাইল। তখন অদ্ভুতভাবে কেঁপে উঠল তার কায়া। আফরের জ্বলন্ত চাহনি তখনও স্থির আদ্রিয়ানের চাওয়ার পানে। সে 2 ধাপ এগিয়ে এসে কাপড়া গলায় জিজ্ঞেস করল,